শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন শেখ হাসিনা। শুধু পদত্যাগ করতেই বাধ্য হলেন না, তিনি দেশ ত্যাগ করতেও বাধ্য হলেন এবং শেষ পর্যন্ত দেশ ত্যাগ করে তিনি ভারতবর্ষে চলে আসলেন এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে তিনি ব্রিটেনে যাবেন। এখনও নিশ্চিত বলা যাচ্ছে না যে তিনি ব্রিটেনেই যাবেন না কি করবেন। কিন্তু কেন শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হলো, তাকে পদত্যাগ করতে হলো, পদত্যাগ করতে বাধ্য হলেন, দেশ ত্যাগ করতে বাধ্য হলেন? হাসিনা 1996 সালে ক্ষমতায় এসেছিলেন, কিন্তু ধারাবাহিকভাবে 2008 সালে ভোটে ক্ষমতায় আসার পর থেকে একেবারে টানা তিনি ক্ষমতা আসেন এবং 2008 সালে যদি দেখি তিনি গণতান্ত্রিক উপায়ে ভোটে জিতেই কিন্তু তিনি ক্ষমতায় এসেছিলেন। 2013তেও মোটামুটি নির্বাচনের মাধ্যমেই তিনি ক্ষমতায় আসেন। তাহলে ধরি যদি 10 বছর, সেই 10 বছর কিন্তু তার জনসমর্থন ছিল, তিনি যথেষ্ট ভালো কাজ করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু 2008 সালের ভোটে তার বিরুদ্ধে অনেক ভোট নিয়ে অভিযোগ শোনা যায় যে ভোট সঠিক হয়নি, আগের রাত্রে অনেক ভোট করে নেওয়া হয়েছিল, বিভিন্ন অভিযোগ। 2024 সালে বিরোধীরা অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেনি। এর ফলে কি হয়েছে, এই 2008 এবং 2024-এ বহু মানুষ ভোট দিতে না পেরে, ভোট না দিয়ে শেখ হাসিনার উপরে একটা ব্যাপক ক্ষোভ জন্মেছিল। সেই ক্ষোভের কিন্তু একটা বহিঃপ্রকাশের জায়গা তৈরি হচ্ছিল ধীরে ধীরে। এরপরে আরও ইম্পর্টেন্ট আরেকটি কারণ বলি, যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হলো, কিছুদিন চলার পরে যখন তিনি বলছেন যে সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয়টা দেখা যাক কি হয়, কিন্তু একটা মন্তব্য করে ফেলেছিলেন তিনি। সেই মন্তব্যটি হলো যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে। এই জিনিসটি কিন্তু আন্দোলনকারীদের ব্যাপকভাবে অখুশি করে এবং স্বাভাবিকভাবেই আপনি একটি রাজনৈতিক দলের মাধ্যমে ক্ষমতা আছেন, বিএনপি জামাত আপনার বিরোধী গোষ্ঠী, তারা তো তাদেরকে উৎসাহিত করবেই, ছাত্র সমাজকে। তারা তাই করেছে এবং আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে। এবং আরেকটি যেটা আপনার বুমেরাং হয়ে গেল, গত 31শে জুলাই যখন হাসিনা সরকার জামাতকে নিষিদ্ধ করলেন, এবার কিন্তু জামাত উঠে পড়ে লাগলো। স্বাভাবিকভাবেই গত দুটি নির্বাচন সঠিকভাবে না করানোর জন্য জনগণের ব্যাপক ক্ষোভ হাসিনার উপরে ছিল। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তো কি রাজাকার নাতিপুতিরা পাবে, এই নিয়ে একটা ক্ষোভ ছিল। এই মন্তব্যের ফলে আন্দোলনটা আরও ব্যাপক হয়ে গেল। তারপর আন্দোলনের বেশ কিছু মানুষ মারা গেল, বেশ কিছু ছাত্র সাধারণ মানুষ মারা গেল। তারপরে 31শে জুলাই জামাত নিষিদ্ধ। তারপরে একটা সময় 9 দফা দাবি ছিল, বিভিন্ন দাবি, যেগুলো যে সমস্ত পুলিশ এই হত্যাকাণ্ডে যুক্ত তাদের শাস্তি দিতে হবে, বেশ কিছু নেতা মন্ত্রীদেরকে শাস্তি দিতে হবে। কিন্তু সেই সমস্ত 9 দফা চলে গিয়ে শেষে আসলো 1 দফা দাবি, যে হাসিনার পদত্যাগ চাই, যেটা গত শনিবার 3ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ঘোষণা করেন। এবার 1 দফা দাবি কি, হাসিনার পদত্যাগ, সরকারের পতন এবং সর্বাত্মক অসহযোগিতা, যেটা গত শনিবার 3ই আগস্ট ঘোষণা করা হয়। এবং এই ঘোষণার পরের দিন রবিবার 4ই আগস্ট এই অসহযোগ এবং হাসিনার পদত্যাগের দাবি এবং সর্বাত্মক অসহযোগিতা, এই আন্দোলনকে কেন্দ্র করে 14 জন পুলিশ কর্মী সহ বাংলাদেশের প্রায় 100 জন মানুষের মৃত্যু হয়। দেশে ব্যাপকভাবে বিশৃঙ্খলা হয়, সংঘর্ষ হয়, সহিংসের ঘটনা ঘটে, পুলিশ আন্দোলনকারী সংঘর্ষ হয়, 13 জন পুলিশকে মেরে ফেলা হয়, প্রায় 100 জন মানুষের মৃত্যু ঘটে গত রবিবার। তারপর আন্দোলনকারীরা ঘোষণা করে লং মার্চ টু ঢাকা কর্মসূচি নিচ্ছে সোমবার, অর্থাৎ তার পরের দিন, অর্থাৎ গতকালকে সোমবার। সেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি আমি আগের ভিডিওতেও বলেছি যে এই কর্মসূচিকে কেন্দ্র করে একটা ব্যাপক বড়সড় কিছু হতে যাচ্ছে, কিছু একটা ঘটতে চলেছে বাংলাদেশে। তো যাই হোক, লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল গত সোমবার। লক্ষ লক্ষ মানুষ যখন বেরিয়ে পড়েছেন, ছাত্র সাধারণ মানুষ, স্বাভাবিকভাবে এটা হাসিনাকে বুঝতে হবে যে গত 10 বছর, গত দুবারের ভোট নিয়ে আপনার বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ আছে।
জামাত বিএনপি তাদের ক্ষোভ আছে, স্বাভাবিকভাবেই ছাত্র আন্দোলনে তারা যে যোগ দেবে, আপনি জামাতকে নিষিদ্ধ করেছেন, এটা স্বাভাবিক ব্যাপার। তাই লং মার্চে ছাত্রদের সঙ্গে কিন্তু জামাত বিএনপি সমস্ত বা সাধারণ মানুষও কিন্তু যোগ দিয়েছে, যেহেতু ছাত্রদের মধ্যে অনেকের মৃত্যুও হয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু আন্দোলনটা হয়ে গেছে স্বতঃস্ফূর্ত। তাই লক্ষ লক্ষ জনগণ যখন বেরিয়ে পড়েছে দুপুরের পর থেকে, একটা দুটোর দিক থেকে যখন শোনা যায় লক্ষ লক্ষ মানুষ শহরের বিভিন্ন জায়গায় একেবারে বেরিয়ে পড়ছে, গণভবনের দিকে আসছে, তখন কিন্তু সেনাবাহিনীও আর এই আন্দোলনের ছাত্র এবং গণ আন্দোলন করে যারা আসছে তাদেরকে আর ঠেকানোর তেমন চেষ্টা করেনি, পুলিশও কিন্তু আর তেমন চেষ্টা করেনি। এই পরিস্থিতিতে যদি সেনাবাহিনী কঠোর পদক্ষেপ নিতে যেত তাহলে কিন্তু অনেক মানুষের মৃত্যু ঘটত। তাই সেনাবাহিনীও কিন্তু আর সেই ঝুঁকি নেয়নি, পুলিশও কিন্তু এই আন্দোলনকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেনি। শেষমেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান হাসিনাকে বোঝান যে আপনাকে 45 মিনিট সময় দিচ্ছি, ভাবনা চিন্তা করুন। দুটোর কিছুক্ষণ আগে, ভারতের সময় দুটোর কিছুক্ষণ আগে তিনি 45 মিনিট সময় দিয়ে বলেন যে আপনি কি করবেন করুন। হাসিনা শেষমেশ পদত্যাগ করে ভারতের সময় সম্ভবত 2:30-র সময় বাংলাদেশের একটি হেলিকপ্টারে করে ভারতে চলে আসেন। তারপর সে দেশের সেনাপ্রধান ঘোষণা করেন জাতির উদ্দেশ্যে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং 48 ঘন্টার মধ্যে সব দলের সঙ্গে আলোচনা করে তিনি একটি তত্ত্বাবধায়ক সরকার গড়বেন। কিন্তু এর মধ্যেখানে আরও যেটা ইম্পর্টেন্ট খবর, আন্দোলনকারীরা গণভবনে ঢুকে পড়ে। গণভবনে ঢুকে এইটা কিন্তু ছাত্রদের আন্দোলন কিন্তু মোটেই ভালো দেখায়নি। গণভবনে ঢুকে আপনারা বঙ্গবন্ধু, আপনাদের বাংলাদেশকে যিনি বাংলাদেশটাকে তৈরি করেছেন, যার জন্য আজকে বাংলাদেশ পেয়েছেন, তার মূর্তি আপনারা হাতুড়ি দিয়ে ভাঙলেন, তার মূর্তির উপর উঠে দাপিয়ে মূর্তি ভাঙলেন। গণভবনের বিছানা থেকে গণভবনের মাছ, মানে ব্যবহৃত জিনিসপত্র সব আপনারা নিয়ে গেলেন, চেয়ার টেবিল ভাঙচুর করলেন। এটা তো ছাত্রদের কাছ থেকে আশা করা যায় না। আপনারা তো বলছেন এই আন্দোলন করছেন ছাত্ররা, আমরা তো ভাবছি ছাত্ররা, তাহলে এই কাজ আপনারা কেন করবেন? আপনারা কেন করবেন? আজকে আপনাদের মাথায় বন্দুক রেখে যেন বিএনপি জামাত এমন কিছু না করে যেন আপনাদের ভাবমূর্তি খারাপ হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ভাই, আপনাকে আমি বলছি এবং পুরো বাংলাদেশের ছাত্র ছাত্রী ভাই বোন বন্ধুদের বলছি যে আপনারা এই আন্দোলন করে সর্বাত্মক আন্দোলন করেছেন, কোটা সংস্কার হয়েছে, আপনারা আন্দোলন করেছেন শেখ হাসিনা পদত্যাগ চায়, এক দফা দাবি পদত্যাগ হয়েছে। এবার যদি সে দেশে কোনো মানুষের জীবনহানি ঘটে, ব্যবসায়িক প্রতিষ্ঠান লুটপাট হয়, সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে আক্রমণ হয়, বাংলাদেশের যদি কোনো মন্দির, বাংলাদেশের জন্য কোনো গির্জা আক্রমণ হয়, তার উপরে একটা মন্দিরও যদি ভাঙে, একটা গির্জাও যদি ভাঙে, একটা সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিবারও যদি আক্রান্ত হয়, যদি ভয়ে দেশ ছেড়ে পালিয়ে আসেন, যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে কিন্তু ছাত্র ছাত্রী ভাই বোন বন্ধুরা এর দায় এবং দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে। কারণ ছাত্র আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন, যারা মারা গিয়েছে, তাদের দায় যদি শেখ হাসিনাকে নিতে হয়, তাহলে আজ যদি বাংলাদেশে কোনো সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপর আক্রমণ হয়, মন্দির ভাঙে গির্জা ভাঙে কোনো কারণে, তার দায় আপনাদের নিতে হবে। তাই যেন আপনারা চেষ্টা করুন দেশের প্রত্যেকটা গ্রামে শহরে 10 জন 20 জন করে ছাত্রদের মধ্যে কমিটি করে দিতে, যেন কোনো বুদ্ধিজীবীর উপর আক্রমণ না হয়, সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর আক্রমণ না হয়, কোনো সংখ্যালঘু প্রতিষ্ঠান যেন তার উপরে যেন আক্রমণ না হয়, কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান যেন লুটপাট না হয়। আপনারা আন্দোলন করে এসেছেন, আপনাদের উপর মানুষের সারা বিশ্ব তাকিয়ে আছে। আপনার একটা ধর্ম নিরপেক্ষ উদার গণতান্ত্রিক সমাজতান্ত্রিক একটি সরকার উপহার দেবেন গণতন্ত্রের মাধ্যমে। যে আন্দোলন করে আপনারা এসেছেন, এই ভরসা কিন্তু বিশ্ববাসী আমরা দেখছি আপনাদের চোখ দিয়ে, আপনাদের চোখ দিয়ে দেখছি যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক সমাজতান্ত্রিক উদার গণতান্ত্রিক দেশ হিসাবে প্রতিষ্ঠিত হবে। প্রয়োজনে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়ে কোনো নতুন দলের উদ্ভাবন ঘটাবে, একটা নতুন নবরূপে বাংলাদেশ দেখব। হাসিনা
গত প্রথম যে 10 বছর 2008 থেকে 13 এবং 13 থেকে 18 এই 10 বছর তার দল যে ভালো কাজ করেছে, সরকারের উন্নয়ন করেছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং তার সরকারের আমলে সংখ্যালঘুরা অনেকটাই সুরক্ষিত মনে করতেন, এটা কিন্তু তার সাফল্য। এবং অনেক ভালো কাজ করেছে। বাংলাদেশের একটা সময় বাংলাদেশের যে পরিস্থিতি ছিল তা অনেক উন্নতি হয়েছে, বাংলাদেশের জনগণ কিন্তু সেটা স্বীকার করে। এমনকি যেটা হাসিনার বিরোধী পার্টির মানুষ, তাদের সঙ্গে কথা বলে দেখেছি, তারাও স্বীকার করে যে হাসিনা প্রথম 10 বছর খুব ভালো কাজ করেছে, উন্নয়নে ভালো কাজ করেছে, বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করেছে। কিন্তু গত 10 বছর ক্ষমতায় টিকে থাকার জন্য ভোট নিয়ে হাসিনার উপরে অনেক অনেক অভিযোগ এসেছে। তো আরেকটা জিনিস আমি বলবো, প্রত্যেকটা দেশের একটা সিস্টেম থাকা উচিত যে কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ দুবারের বেশি ক্ষমতায় থাকতে গেলেই আমরা দেখি যে তিনি ক্ষমতার লিপ্সায় তিনি গণতন্ত্র ভুলে যান, গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে তিনিই গণতন্ত্র ভুলে যান। তাই একেবারে একবার ক্ষমতা আসলেন, দুবার আসলেন, তিনি আর ক্ষমতায় থাকতে পারবেন না তৃতীয়বার। একবারে নিয়ম করতে হবে দেশের, প্রত্যেকটা দেশের এই নিয়ম থাকা উচিত। এবং তার যারা ঘনিষ্ঠ ছেলে মেয়ে, ভাই, তারপরে জামাই, এই ধরনের যারা খুব কাছে, তাদেরকেও একটা টার্ম ক্ষমতায় থাকা যাবে না, এরকম একটা নিয়ম থাকা উচিত প্রত্যেকটি দেশে। তাহলে কি হবে, গণতান্ত্রিক উপায়ে অন্য একটি দল ক্ষমতায় আসলে বা অন্য কেউ ক্ষমতায় আসলে এই যে ক্ষমতার যে লিপ্সাটা, ক্ষমতা ধরে রাখার যে একটা মরণবাচন প্রয়াস, সেটা কিন্তু কমে যাবে। হাসিনা যে ক্ষমতা ধরে রাখার চেষ্টা 18 সাল এবং সে যে 24 সাল, এই চেষ্টাই তাকে বাংলাদেশের মানুষের কাছে এতটা জনপ্রিয়হীন করে দিয়েছে। কিন্তু হাসিনা ভালো কাজ করেনি এই কথা বলা যাবে না। আগামী দিনে হয়তো, রাগ করবেন না বন্ধুরা, বাংলাদেশের মানুষ হয়তো হাসিনার অভাব বোধও করতে পারে। যদি ছাত্র সমাজ সঠিক নেতৃত্ব না দিতে পারে, আজকে যদি বিএনপি জামাত জোট দেশটিকে সঠিক গণতন্ত্র উপহার দিতে না পারে, এই ছাত্র সমাজ যদি একটা সঠিক সরকারের দিশা দিতে না পারে, তাহলে কিন্তু দেশবাসীকে আবার শেখ হাসিনার অভাব অনুভব করতে হবে আগামী 2-3 বছর মধ্যেই। আগামী 5 বছরের মধ্যেই হয়তো হাসিনার অভাব অনুভব করবে, যদি এই ছাত্র সমাজ সঠিক দিশা দেখাতে না পারে বাংলাদেশকে। কারণ জামাত, বিএনপি, তাদের উপরে কিন্তু সে দেশের বাংলাদেশের বুদ্ধিজীবী, বাংলাদেশের যারা উদারপন্থী, তাদের সেই অর্থে ভরসা নেই। আজকে বিএনপি জামাত আন্দোলন করে কিন্তু হাসিনাকে সরাতে পারতো না, কিন্তু ছাত্ররা যেহেতু সামনে আছে, তাই বিএনপির সামনে পিছনে থেকে, জামাত পিছনে থেকে এই আন্দোলন সফল করতে পারলো এবং হাসিনা পরাজয় মেনে নিতে বাধ্য হলেন ছাত্রদের জন্য। তাই ছাত্রছাত্রী ভাই বোন বন্ধুরা, তোমাদের সমালোচনা করছি বলে ভাববে না, রাগ করবে না। আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী, তোমাদের বন্ধু, তোমাদের ভাই, তোমাদের উপরে তাকিয়ে আছি, অনেক ভরসা করে আছি, অনেক শুভকামনা তোমাদের জন্য। একটা সুন্দর দেশ গড়তে হবে তোমাদের, ধর্মনিরপেক্ষ, উদার, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, আইন শৃঙ্খলা সুন্দর হবে, কোনো সংখ্যালঘুরা ভয় পাবে না তোমাদের দেশে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা সুরক্ষিত থাকবে না, সুরক্ষিত মনে করবে। এইরকম একটা দেশ ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমাদেরকে উপহার দিতে হবে, যেন সংখ্যালঘুরা সুরক্ষিত মনে করবে, বুদ্ধিজীবীরা সুরক্ষিত মনে করবে, মানুষ একটা গণতান্ত্রিক স্পেস পাবে, গণতন্ত্রের মাধ্যমে ভোট হবে, সেরকম একটা দেশ তোমাদের দিতে হবে। আজকে হাসিনা গত 2 বার যে ভোট তিনি করেছেন, যে ক্ষোভ ছিল, সেই ভোটের কারণে আজ তাকে দেশ ছাড়ার একটা অন্যতম কারণ। মুক্তিযোদ্ধারা, নাতিপুতিরা পাবে নাকি রাজাকারেরা পাবে, এরপরে তো ক্ষোভ হলো। তারপরে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা, বেশ কয়েকটা ভুল আছে, কিন্তু নির্বাচন সঠিকভাবে না করতে দেওয়া গত 2টি, এটাই কিন্তু মানুষের মনে একটা ব্যাপক ক্ষোভ ছিল। তারপরে একটা সরকার চালাতে গেলে প্রতিষ্ঠান বিরোধী একটা ক্ষোভ জন্মাবে, সবার উপরেই জন্মাবে, ছিল সে দেশের অনেক। তারপরে বিভিন্ন সময় সে দেশের যে ধর্ম প্রচারক, তাদেরকে বিভিন্ন সময় জেলে রেখেছিলেন হাসিনা, যদিও তার সরকারের মতো করে সরকার যুক্তি দেখান যে এই কারণে তাদেরকে জেলে রাখা হয়, কিন্তু তারা অন্য যুক্তি দেখান, যারা ধার্মিক ব্যক্তি তারা অন্য যুক্তি দেখান। তো যাই হোক, একটা সরকার বিরোধী একটা ক্ষোভ বিক্ষোভ ছিল। কিন্তু এখন ছাত্র সমাজ তোমাদের উপরে অনেক অনেক আশা ভরসা নিয়ে আমরা বসে থাকছি, ভবিষ্যতে দেখব তোমরা কি করো। দেশকে কিন্তু সুন্দরভাবে গড়তে হবে তোমাদের, লড়েছ তোমরা, এবার গড়বেও কিন্তু তোমরা ছাত্র সমাজ। আর যদি তোমরা সেটা না পারো, তাহলে কিন্তু এই হাসিনাকে সরিয়ে দেশে যদি কোনো বিশৃঙ্খলা হয়, দেশের মানুষের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, তার দায়িত্ব কিন্তু ছাত্রছাত্রী ভাই বোন বন্ধুরা তোমাদের নিতে হবে। কি হচ্ছে দেখব, তার আপডেট দেব। যদি ভালো কিছু করতে পারো, তোমাদের জন্য সমর্থন, শুভকামনা থাকবে, ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, প্রার্থনা থাকবে।
আর যদি সঠিক না হয় অবশ্যই প্রত্যেকটি ঘটনার সমালোচনামূলক করব, ভালো করলে সমর্থন করব, ভালোবাসা দিয়ে ভিডিও করব। আর যদি সেটা না হয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আবার সমালোচনা করে ভিডিও করব। আর বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেল। প্রত্যেকটি ঘটনার একেবারে নিরপেক্ষ বিশ্লেষণ পেতে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের প্রতি সবার প্রতি অনেক অনেক সম্মান, শুভকামনা, শ্রদ্ধা, ভালোবাসা। ধন্যবাদ।